হবে কি? হ্যাঁ করা যাবে, বল। শোন, স্যার এর আগে আমরা যে কেপিকেসি এর ম্যাথ করেছিলাম আর কি, তো হুম তার হুম, মধ্যে তো পিওর সলিড আর পিওর ওয়াটার আসতো না আর কি, মানে হ্যাঁ ক্যালকুলেশনে। হ্যাঁ। কিন্তু যখন ডেলেন নির্ণয় করবো তখন কি তাদের কি মোল সংখ্যা আসবে ডেলেন নির্ণয়ের সময়? না, ডেল এন এর সময় মোল সংখ্যাটা আসলে আসবে না, কারণ ডেল এন এর ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র তুমি যদি ইকুয়েশনটা ভালো করে পড়ে থাকো, ওখানে খেয়াল করে দেখো যে শুধুমাত্র গ্যাস যারা, ওই গ্যাসের ক্ষেত্রে ডেল এন এর মানটা আসবে। কারণ যদি কেপি গ্যাসের এক্সপ্রেশন তুমি খেয়াল করে দেখো, কেপি গ্যাসের এক্সপ্রেশনে তুমি সলিডটাও দিচ্ছ না, লিকুইডটাও দিচ্ছ না, বা এক্সপ্রেশন তাদের কোনো মানই দিচ্ছ না। যদি তাদের মানই না দাও, তা তুমি কেন ইকুয়েশনের মোল সংখ্যাটা ইউজ করবা, তাই না? তো মূলত কেপিকেসি যখন আসে শুধুমাত্র গ্যাস যেগুলো সেগুলোর জন্য আসে। আর যদি কোনো এরকম রিয়াকশন থাকে যেগুলো হচ্ছে হেটারোজেনাস রিয়াকশন, ধরো যেখানে হয়তো একাধিক স্টেট আছে, সলিডও আছে গ্যাসও আছে, তো সেক্ষেত্রে আমরা সলিডটাকে বাদ দেবো, শুধুমাত্র গ্যাসিয়াস যেটা আছে তাদের মোল সংখ্যা পার্থক্যটা এখানে লিখবো। তো আমাদের একটা বিক্রিয়া ছিল, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তো সেখানে আমরা দেখাচ্ছিলাম যে ডেল এর মান হচ্ছে 1। কেন 1? কারণ শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রে একটা গ্যাস থাকে। তো ওই অঙ্কটার নিচেই আরেকটা তোমাদের হোম টাস্ক ছিল, যেখানে একটা অঙ্ক দেওয়া ছিল, যেখানে হয়তোবা হয় প্রোডাক্টের না রিয়েক্টেন্টের দিকে হয়তো গ্যাস ছিল দুইটা, প্রোডাক্টে কোনো গ্যাস টেস ছিল না, এরকম কিছু একটা ছিল হয়তো। মানে তুমি জাস্ট একটু চিন্তা করে দেখো যে তুমি যদি এক্সপ্রেশনে সলিড এবং লিকুইডটাকে বাদ দাও, তো ওই কেপিকেসির যে ইকুয়েশনটা থাকে সেখানে যদি আবার তুমি ওই তাদের মানটাই বসাও, তাহলে দুটো একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? এক জায়গায় তুমি বাদ দিচ্ছ, এক জায়গায় বসাচ্ছ। সো ওই জি মোল স্যার। সংখ্যাটা শুধুমাত্র গ্যাসিয়াসের জন্য প্রযোজ্য। হ্যালো স্যার, হ্যাঁ প্লিজ। আমারও একটা প্রশ্ন ছিল আর কি। এই হ্যাঁ প্রশ্ন বলো। আমার বন্ধুও করেছিল আগে, আপনি বিজি হয়ে গেছিলেন হ্যাঁ বলো। স্যার। সেটা হলো স্যার, ক্যাসি তো আমরা স্যার মোলার কনসেন্ট্রেশন থেকে কনসেন্ট্রেশন, প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই আর রিঅ্যাকট্যান্সের কনসেন্ট্রেশন হিসাব করি, কিন্তু গ্যাস তো স্যার কনসেন্ট্রেশন হিসাব হয় না। আর এক্ষেত্রে গ্যাস আসলে ওখানে কোনটা ঠিক বুঝি না। স্যার, ক্যাসিতে আমরা প্রোডাক্টের হ্যাঁ, কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই, তারপর হলো। রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন, হ্যাঁ। জি স্যার, তো এখানে তো স্যার গ্যাস তো কনসেন্ট্রেশন হিসাব হয় না। আচ্ছা, যদি আমার রিয়েক্টেন্ট এবং প্রোডাক্টে গ্যাস থাকে, গ্যাসের ঘনমাত্রাকে দুই ভাবে প্রকাশ করা যায়। এটাকে কনসেন্ট্রেশন দিয়েও প্রকাশ করা যায়, বা পার্শিয়াল প্রেসার দিয়েও প্রকাশ করা যায়। কারণ তোমার যখন গ্যাসের কথা আমরা বলতেছি, বিক্রিয়াগুলো যেহেতু বদ্ধ পাত্রে হচ্ছে, তা ওই আয়তনের তুলনায় কি পরিমাণ গ্যাস আছে, তার ঘনমাত্রা কতটুকু সেটা বের করা সম্ভব, বা ওই আয়তনের তুলনায় ওই গ্যাসগুলো কি পরিমাণ প্রেসার দিচ্ছে সেটাও বের করা সম্ভব। সো যদি গ্যাস থাকে সেক্ষেত্রে তাকে আমরা প্রেসার দিয়েও প্রকাশ করতে পারি, ঘনমাত্রা দিয়েও প্রকাশ করতে পারি। কিন্তু যদি অ্যাকুয়াস সলিউশন থাকে, সলিউশনটা শুধুমাত্র ঘনমাত্রা দিয়ে প্রকাশ করা যায়, তাকে পার্শিয়াল প্রেসার দিয়ে প্রকাশ করা যায়। সো গ্যাস থাকে, তার জন্য কেপির এক্সপ্রেশনটাও হয়, কেসির এক্সপ্রেশনটাও হয়, দুইটাই হয়, কারণ তাকে দুইভাবে প্রকাশ করা সম্ভব। তাহলে স্যার গ্যাসের ক্ষেত্রে এককটা কি হবে ওখানে, তো স্যার মোল পার লিটার হিসাব আচ্ছা, করি। ভালো কথা। কেপি কেসির আসলে এরকম স্পেসিফিকলি কোনো একক নাই আসলে। তোমরা বলছিলাম স্যার আসলে একক কি হবে, তুমি জাস্ট একটু ইমাজিন করে দেখো, যদি কখনো কোথাও 2 মোল বিক্রিয়া করে, তার জন্য এক্সপ্রেশনের রেট ওই ইউনিটটা যেরকম আসবে, যদি কোথাও 4 মোল বা 5 মোল, মোল পার লিটার তুমি ধরে হিসাব করলা যে একক হচ্ছে মোল পার লিটার ঘনমাত্রার জন্য, যেখানে টু দি পাওয়ার 3 দেওয়া আছে তার জন্য যে ইউনিট আসবে, যেখানে টু দি পাওয়ার 5 দেওয়া আছে বা 6 দেওয়া আছে তার জন্য কি একই রকম আসবে? না স্যার। তার মানে কি, কেপি গেছে স্পেসিফিকলি আসলে ওরকম কোনো ইউনিট নাই, এক এক বিক্রিয়ার জন্য তো ইউনিটটা চেঞ্জ হয়।
সো নিউমেরিক্যাল ভ্যালুটা লেখাটাই হচ্ছে যুক্তিসঙ্গত, শুধুমাত্র জাস্ট ভ্যালুটা লেখা। তো অনেক সময় নাকি কনসেন্ট্রেশনের এককের কথা বলছিলাম স্যার। না না না, আমি তোমাকে যেটা, তুমি আমার কথাটা হয়তো বুঝো নাই। আমি যেটা বলতেছিলাম, আমরা কেপি কে সাপোজ ধরো এই যে ইকুয়েশন, হাইড্রোজেন প্লাস ধরো আয়োডিন, কি হয় হাইড্রোজেন আয়োডাইড, তাই না? এটার জন্য তুমি কেপি গ্যাসের যে ইকুয়েশন লিখবা এবং সেখানে ইউনিটটা কত আসবে বলো তো? এটার ইউনিট কত? ইউনিটে স্যার কাটাকাটি হয়ে যাবে। কাটাকাটি আর কিছুই থাকবে না। তো আরেকটা ইকুয়েশন খেয়াল করো, যদি আমরা সাপোজ এখানে একটা বিক্রিয়া দেখাই, যেমন ধরো প্রথম বিক্রিয়াটাই ধরো, একদম ফার্স্টের বিক্রিয়াটা সবগুলি গ্যাসিয়াস অবস্থায় আছে, বা তুমি থার্ড বিক্রিয়াটা হিসাব করে দেখো যে থার্ড বিক্রিয়াটা সবগুলো ধরো গ্যাস অবস্থায় আছে। তো সেটার জন্য কেপি গ্যাসের যে এক্সপ্রেশন লিখতে বলি তোমাকে আমি, তাহলে কি সেম আসবে? তো সেটাই বললাম স্যার, গ্যাসের কনসেন্ট্রেশনের এককটা হ্যাঁ জানি না সেটা। হ্যাঁ হ্যাঁ, গ্যাসিয়াটা পার্শিয়াল প্রেসার হিসাব করে, অ্যাটমসফেরিক প্রেসার। ও আচ্ছা স্যার। তো একক আসলে না দেওয়াটা ভালো আর কি, শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালু থাকলে ভ্যালুটা দাও, কারণ যেহেতু আমাদের স্পেসিফিকলি আসলে কোনো ইউনিট দেওয়া নাই, সো মেনশন করাটা একটু ডিফিকাল্ট। ওকে, আমাদের পার্টিসিপেন্ট কতজন? ওকে ফাইন। আমরা লাস্ট ক্লাসে মোস্ট প্রবাবলি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনটা দেখছিলাম। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফটাও দেখা হয়েছে, আমাদের কিছু রিলেটিভ ম্যাথ করা হয়েছিল মনে হয়, নাকি এগুলো করা হয়েছিল না? জি স্যার, জি স্যার করা হয়েছে। এটাও করা হয়েছিল, এটাও দেখানো হয়েছিল যে আসলে ইনফিনিট সময় লাগে বিক্রিয়া 100% কমপ্লিট হইতে। এই অংশটা দেখানো হয় নাই, ঠিক আছে? সো এখানে অঙ্কটা কি লেখা আছে খেয়াল করে দেখো। কি বুঝছি না, আবার বলো। একটা কোশ্চেন ছিল স্যার এই হ্যাঁ ম্যাথের। হ্যাঁ, ম্যাথে বলো কি কোশ্চেন ছিল? স্যার এখানে 100% কমপ্লিট হইলে তো আমরা ধরছি প্রোডাক্ট 0, হ্যাঁ। এটা স্যার একটু টি সময় পরে আর কি প্রোডাক্টটা 0 ধরা হয়। আচ্ছা, এটা হচ্ছে যদি এরকম হয় যে কোনো একটা বিক্রিয়া 100% শেষ হয়ে গেছে, যদি 100% শেষ হয়ে যায় মানে রিঅ্যাকটেন্ট সবগুলি প্রোডাক্টে কনভার্ট হয়ে গেছে, তাহলে ওই সময়ে কি আর কোনো রিঅ্যাকটেন্টের ঘনমাত্রা থাকবে? না স্যার, কোনো একটা জিনিস 100% শেষ, তার মানে রিঅ্যাকটেন্ট কি বলতে কিছুই নেই, সবই প্রোডাক্ট হয়ে গেছে। ওই সময়ে যদি বলা হয় বিক্রিয়ার কত সময় লাগে যখন সকল রিঅ্যাকটেন্ট গুলো প্রোডাক্টে কনভার্ট হয়ে যাবে। সো আগের ম্যাথটাতেই বলি, এই যে ম্যাথটা আমাদের, এই যে এটা কি? স্যার এটা হলো প্রোডাক্ট। এটা হচ্ছে নির্দিষ্ট সময়, এই সময়ে ঘনমাত্রা, তাই না? রিঅ্যাকটেন্টের ঘনমাত্রা টি সময় শেষে কি পরিমাণ রিঅ্যাকটেন্ট অবশিষ্ট আছে তার ঘনমাত্রা। তোমাকে বলতেছে যে বিক্রিয়াটা 100% শেষ হইতে কতটুকু সময় লাগে, মানে T1টা তোমাকে বের করতে বলছে যখন এটা পুরোপুরি 0 হয়ে যাবে, মানে রিঅ্যাকটেন্ট বলতে আর কিছুই থাকবে না। যদি তুমি রিঅ্যাকটেন্টটাকে 0 বসিয়ে দাও, তাহলে তুমি যে কোনো সঙ্গে 0 দিলে কি হয়, ইনফিনিট সময় হয়ে যায়। মানে T1 সময়টা হচ্ছে ইনফিনিট সময়। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে যদি আমরা 100% কমপ্লিট করে ফেলতে চাই, তাহলে সেটা সময় লাগবে ইনফিনিট পরিমাণ। তাহলে স্যার বিক্রিয়া যখন শুরু হবে আর একদম শেষ হয়ে যাবে তখন মানে বিক্রিয়া আসলে, আমি বলি বিক্রিয়া একবার শুরু হলে ওটা আসলে শেষ হবে না। তুমি 99.99% হয়তো প্রোডাক্ট পেয়ে গেলে, আর তো দরকার নাই, তাই না? বা 99.99993 পাইলা, একেবারে 100% প্রোডাক্ট পাইতেই হবে ওরকম তো কোনো কথা না, কিছুটা সিস্টেম লস হয়। ওই সময় তো বিক্রিয়াটা এত স্লো হয়ে যায় বা ধরো এত কম থাকে ঘনমাত্রা, ওইটা তোমার হয়তো কাউন্টে আসে না, দরকার লাগে না। তো এই ছোট ছোট জিনিসগুলো হিসাব করা হয় মূলত যখন আমরা খুব ফাস্ট জিনিস ক্যালকুলেশন করতে যাই, বা দেখবো আমাদের এই চ্যাপ্টারের মধ্যেই কিছু জিনিস খেয়াল করবো আর কি, ওগুলাতে কাজে লাগবে। আচ্ছা, আমরা এই অঙ্কটা একটু দেখি। হ্যাঁ,
অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য কনভার্সন অফ সাইক্লোপ্রোপেন টু প্রোপিন, সাইক্লোপ্রোপেন থেকে যদি প্রোপিন ইন দ্য গ্যাস ফেজ ইজ আ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। সাইক্লোপ্রোপিন থেকে প্রোপিন হওয়ার যে বিক্রিয়াটা সেটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন উইথ রেট কনস্ট্যান্ট হচ্ছে 6.7 10⁻⁴ পার সেকেন্ড এট 500 ডিগ্রি সেলসিয়াস। 500 ডিগ্রি সেলসিয়াসে তার রেট কনস্ট্যান্টের মান দেওয়া আছে, মানে টি দেওয়া আছে, কে এর মান দেওয়া আছে। বলা হচ্ছে এ, if the initial concentration of cyclopropane was 0.25 molar, what is the concentration after 8.8 minute? তো সাইক্লোপ্রোপেনের যদি ইনিশিয়াল ঘনমাত্রা 0.25 থাকে, সো 8.8 মিনিট পরে তার ঘনমাত্রাটা আসলে কত, তাই না? খুব কি কঠিন জিনিস? মনে হয় না, সহজ জিনিস। আচ্ছা, সো আমরা ফার্স্ট কাজ যেটা করতেছি এরা দেখো খেয়াল করে, যেহেতু আমাদের কে এর এক্সপ্রেশনটা পার সেকেন্ডে দেওয়া আছে, সো আমি 8.8 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করি, সেটা হচ্ছে আলটিমেটলি 528 সেকেন্ড, 528 সেকেন্ড। সো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের এক্সপ্রেশন থেকে আমরা জানি টি সমান সমান 1/k বাই এটি, এই তো। আমাকে যেটা বের করে মাত্রার কতটুকু আছে, দ্যাট মিন্স 528 সেকেন্ড শেষে মানে এটির মানটা আসলে এক্স্যাক্টলি কত সেটা বের করতে হবে। ইকুয়েশনটি একটু ডান বাম করো, তাহলে যেটা পাওয়া যায় সেখানে কে এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, জাস্ট পুট করো। এ নোটের মান দেওয়া আছে 0.25, সেটাও বসাও, জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করো, যেই মানটা বের হবে সেটা হচ্ছে টি সময় শেষে কি পরিমাণ ঘনমাত্রা অবশিষ্ট থাকবে। কি খুব কি কঠিন জিনিস? মনে হয় না খুব একটা কঠিন, সহজ জিনিস। তো পার্ট বি তে কি বলা আছে দেখো, বি নাম্বারটা, হাউ লং উইল ইট টেক ফর দ্য কনসেন্ট্রেশন অফ সাইক্লোপ্রোপেন টু ডিক্রিজ ফ্রম 0.25 টু 0.15। 0.25 থেকে 0.15 হইতে কতটুকু সময় লাগবে? এখানে আবার খেয়াল করে দেখা, আবার ইন মিনিটের কথা বলছে, এটা আবার মিনিটে বের করতে হবে। ওকে, বের করি আমরা। অঙ্ক কি বোঝা যায়? মানে খুব একটা কঠিন হওয়ার কথা, সহজ। ওকে, আনসার যেটা বের হচ্ছে সেটা সেকেন্ড হয়, সেকেন্ডটাকে পরবর্তী মিনিটে জাস্ট কনভার্ট করে নাও, যেহেতু আমাদের কে এর মানটা পার সেকেন্ডে দেওয়া আছে। সি নাম্বারটা কি ছিল? হাউ লং উইল ইট টেক টু কনভার্ট 74% অফ দ্য স্টার্টিং ম্যাটেরিয়ালস। তার মানে হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়ালস এর 74% যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে কতটুকু সময় লাগবে, ঠিক আছে? তো 74% যদি কনভার্ট হয়ে যায় তাহলে থাকবে আর কত পার্সেন্ট? 26%। 26%, জাস্ট ওই অংশটি ওখানে লেখা আছে। টি এর মানও দেওয়া আছে, সরি টি বাটাও বের করতে হবে, কে এর মান দেওয়া আছে, জাস্ট টি বের করা, জাস্ট একই ইকুয়েশন বারবার বারবার ইউজ করে করে বের করা, খুব কঠিন কিছু না। বল স্যার বিতে স্যার লন এর যেটা মান দেওয়া আছে এখন একটা 0.15 বাই 0.25, এটা মান কেন? এটা তুমি জাস্ট বি এর অংশটা পড়ো, কি লেখা আছে এখানে। বলা হচ্ছে হাউ লং উইল ইট টেক ফর দ্য কনসেন্ট্রেশন অফ সাইক্লোপ্রোপেন টু ডিক্রিজ ফ্রম 0.25 টু 0.15। 0.25 থেকে 0.15 হতে সাইক্লোপ্রোপেনের কতটুকু সময় লাগবে? তা তুমি সূত্র কি জানো? সূত্র কি বলে? টি সমান সমান 1/k প্লাস লন এ নট বাই এটি, তাই না? এরকমই তো, এটা ছিল না?
এটাই তো সূত্র আমাদের নাকি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন। সো বি নাম্বার অঙ্কটা দেখো কি লিখছে, হাউ লং উইল ইট টেকস, তার মানে তোমাকে টিটা বের করতে হবে, কত সময় লাগতেছে। কনসেন্ট্রেশন কত থেকে কত হবে, 0.25 থেকে 0.15 হবে। তাই ইনিশিয়াল ঘনমাত্রা ছিল 0.25, টি সময় শেষে মানে এটিটা হবে 0.15। ঠিক আছে, কে এর মান তুমি জানো, জাস্ট মানগুলো বসাও তাহলেই তো হয়ে যায়। স্যার আপনি যে হ্যাঁ বলো। কি বলতেছিলা? স্যার সূত্রটা এরকম না, টি ইকুয়াল টু 1/k লন হুম। এ কনসেন্ট্রেশন 0 এ কনসেন্ট্রেশন স্যার সূত্রে তো প্লাস নাই স্যার মাঝখানে। প্লাস তো কি হয় না দেওয়া আছে? স্যার, শুধু আচ্ছা প্লাসটা শুধু উঠে আচ্ছা যাবে আচ্ছা আর কি। আচ্ছা, ওকে ওকে, এটা হবে না। দেখি তো এটা নাই, এই নোটেশনটা নাই, তাই তো, মানে এটা হয়তো নাই, সরি সরি এটা নাই, এটা এরকম নাকি? ঠিক আছে, জি স্যার প্লাস দেওয়া নাই এই তো, শুধু। আচ্ছা এটা নাই, 1 t = 1/k ln a0/8। আচ্ছা, so আমাকে বের করতে হবে টি এর মান। যদি তুমি টি এর মান বের করতে চাও তো জাস্ট মানগুলো বসাও, করে ক্লিক করো, নামতে অটো চলে আসার কথা, বুঝতে পারলাম। নামতে গেছো। একই শুধু জাস্ট মানগুলো বসানো আর কি, আর কিছু। ঠিক আছে। তো এখন পর্যন্ত যা পড়া হয়েছে খুব কি কঠিন লাগতেছে জিনিসগুলো এই চ্যাপ্টারের? না স্যার। না স্যার ওকে, ঠিক আছে। সো আমরা এরপরে জিনিসটাই যাই, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। স্যার প্র্যাকটিস অঙ্কটা একটু দেখাইলে ভালো হতো না? কোন প্র্যাকটিস অঙ্কটা বলো, কি লেখা আছে? এক্সারসাইজ বলা হচ্ছে the first order a with a rate constant of দেওয়া আছে, এটা how long will it take for a decrease from এত টু এত, খুব কঠিন জিনিস। না স্যার পারা যাবে স্যার। এক্সারসাইজ কি আমার জন্য না এক্সারসাইজ তোমার জন্য? পারা যাবে স্যার। আচ্ছা দেখ তাও বলে দিই, এখানে কে এর মান দিয়ে দেওয়া আছে কত, 2.8 10 to the power -2। হাউ লং উইল ইট টেকস, মানে তোমাকে বের করতে হবে টিটা আসলে কত, ফর ডিক্রিজ এত থেকে এত হইতে কতটুকু সময় লাগবে। তাহলে টি সমান সমান 1/k, কে এর মান বসাও, লন এ নোট হচ্ছে 0.88, ফাইনালি হবে 0.14, কে এর মান 2.8 ইন্টু 10 to the power -2। ক্যালকুলেটর ক্লিক করো, দেখো যা আসে তাই আছে। ওকে, তো স্যার এখানে 2a থেকে বি হচ্ছে স্যার, তো এখানে এ তো 2 মোল স্যার, এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না স্যার? ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমাকে অর্ডারটাই হচ্ছে ফার্স্ট অর্ডার, অর্ডার সবসময় 1 হচ্ছে, তাহলে কনফিউজ হওয়ার কিছু নাই, কারণ এই বিক্রিয়ার জন্য অর্ডার হচ্ছে 1। কারণ যে কোনো বিক্রিয়ার অর্ডার হচ্ছে সম্পূর্ণটা একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু, যেহেতু আমাকে এখানে বলে দেওয়াই আছে আমার অর্ডারটা হচ্ছে 1, সো এটা কয় মোল আছে এটা আসলে ব্যাপার না। যেমন যদি আমরা ফার্স্টের বিক্রিয়াটা কল্পনা করি, কি বলতেছিলাম, ফার্স্টের বিক্রিয়া 2a 2 মোল নাইট্রোজেন পেন্টক্সাইড আমরা এ হিসেবে ধরি, থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেম সিনারি না? সো এখানে কোন অর্ডার রিঅ্যাকশন এটা? অর্ডার কত এই বিক্রিয়ার? 1 ওয়ান স্যার। সো এটার যে সিনারি আমার ওই কোশ্চেনের সিনারি তো সেম, একই কথা না? এর পরিবর্তে এখানে পেন্টক্সাইড দেওয়া আছে, এখানে এ বলা আছে,
কত মোল বিক্রিয়াতে অংশগ্রহণ করতেছে আসলে অর্ডারের ক্ষেত্রে ডিফাইন করে না। এটা মলিকুলারের ক্ষেত্রে যদি মলিকুলারিটি বের করতে যাও সেক্ষেত্রে এটা খুব ভাইটাল একটা ফ্যাক্টর। যদি সমতাকরণ করা নাই থাকে তাহলে তুমি এটা মলিকুলারিটি বের করতে পারবে না, কিন্তু অর্ডারের ক্ষেত্রে যতক্ষণ না তুমি এক্সপেরিমেন্ট করবা ততক্ষণ পর্যন্ত সেটা বের করা সম্ভব না। কোশ্চেনে তোমাকে বলে দেওয়াই আছে ওইরকম একটা বিক্রিয়া যার অর্ডার হচ্ছে 1। সো যেহেতু বলে দেওয়াই আছে খুব বেশি টেনশন করার তো কিছু নেই, এটা তো কনফিউজ করার জন্য আর কি। হ্যালো স্যার। হ্যাঁ প্লিজ বলো। স্যার জিরো অর্ডারে স্যার স্যার ইয়েটা ছিল হচ্ছে মোল লিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে স্যার শুধু সেকেন্ড ওয়ান। কোনটা? কেয়ার ইউনিট এর ইউনিট? এটা কি হবে? এখান থেকে তুমি কি বুঝো? এর ইউনিট কি হবে? এখান থেকে মোল পার লিটার পার সেকেন্ড বা পার টাইম, তাই তো? টি এর মান সেকেন্ডে হতে পারে, মিনিট হতে পারে, আওয়ার হতে পারে, মানে পার টাইম, তাই তো? তাই না? ঠিক আছে, জি স্যার। ওকে ফাইন। এখানে তুমি কি দেখো, এই এর যে ইউনিট এ মাইনাস এক্স এর ইউনিট তো তাই না? জি স্যার। ইউনিট কাটাকাটি যাবে না? জি স্যার। তাহলে থাকলো কি শুধু সেকেন্ড ইনভার্স। শুধুমাত্র টি এর ইউনিট, এটা সেকেন্ড ইনভার্স না, এটা মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, আওয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা আমরা একটু সেকেন্ড অর্ডারে আসি, ফার্স্ট অর্ডারের মতোই। খেয়াল করে দেখো যে কোনো একটা বিক্রিয়া ধরতেছে 2A থেকে প্রোডাক্ট হচ্ছে। সো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা যেরকম লিখতেছিলাম dx বাই dt সমান সমান k ইন্টু a মাইনাস x, যেহেতু বিক্রিয়াটা আমাদের সেকেন্ড অর্ডার সুতরাং এখানে কত হবে? পার্থক্য এই জায়গায়, এখানে হচ্ছে 2, বাকি সবকিছু দেখো একই রকম। সো ইকুয়েশনকে তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে কি মান বের হবে সেটাও তুমি জানো। আয়ের মান কে বের করতে হয় ফার্স্ট অর্ডার থেকে তুমি সেটাও জানো, একদম ইনিশিয়াল সময় যখন t সময় 0 x ইকুয়াল টু 0 ওখান থেকে আয়ের মান বের করতে হয়। সো আয়ের মান যদি 3 নং সমীকরণে বসাও কি আসবে সেটাও সমান। আলটিমেটলি যে এক্সপ্রেশনটা বের হইলো সেটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের রেট এক্সপ্রেশন। আচ্ছা স্যার, এখানে রিঅ্যাকশনে যে 2A দেওয়া আছে সবসময় কি 2 মোল হবে? না, এটা সবসময় যে 2 হবে তা না, এটা 3 4 5 6 7 8 যাই দাও, এটা বুঝার সাথে দিল আর স্যার এখানে তো মোলের কোনো ইফেক্ট নাই। ইফেক্টই নেই। তুমি এ থেকে প্রোডাক্ট দিতে পারো, এ থেকে প্রোডাক্ট হচ্ছে যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তুমি তো বলতেছো এটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, তুমি তো কোনো স্পেসিফিক কোনো এক্সাম্পল দিচ্ছ না, তাই না? যদি তুমি স্পেসিফিক এক্সাম্পল দিও তাহলে একটা কথা ছিল, আমি এক্সাম্পল দিয়ে বলতেছি। তুমি যে কোনো জেনারেল রিঅ্যাকশন লিখতে পারো যেটা সেকেন্ড অর্ডার, জাস্ট মুখে বললেই আমার ইকুয়েশনটা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। স্যার প্রশ্নে কি ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার এগুলো কি বলা থাকবে স্যার? অবশ্যই বলা থাকবে, লিখবা কিভাবে? ওকে। কারণ যদি আমি বলে নাই দিই তাহলে কোন এক্সপ্রেশন লিখবা? বা যদি এরকম হয় তোমার কিছু বলে দেওয়া নাই কিন্তু রেট এক্সপ্রেশনটা বের করতে বলছো, অবশ্যই এখানে ক্লু দেওয়া থাকবে। এমনি স্যার কে ইউনিট থেকে স্যার বের করে দেবো। বললাম না, যদি তোমাকে এরকম কোনো এক্সপ্রেশন লিখতে বলে কখনো যেটা হয়তো কোনো অর্ডার মেনশন করা নাই কিন্তু সেখানে অবশ্যই ক্লু দেওয়া থাকবে। যদি বলা হয় এরকম রাইট অ্যান এক্সপ্রেশন ফর আ রিঅ্যাকশন which rate is doesn't depend on reactant concentration, তাহলে কোন অর্ডার রিঅ্যাকশন? সো ফার্স্ট অর্ডার। Rate doesn't depend on reactant concentration, ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডার? স্যার জিরো অর্ডার জিরো অর্ডার, মানে ক্লু তো অবশ্যই দেওয়া আছে, তাই না? বলা হচ্ছে write an expression for a reaction which rate doesn't depend on reactant concentration. What is the order of this reaction? ফার্স্ট রেট এক্সপ্রেশন বের করো এবং বলে দাও এটা অর্ডারটা আসলে কত, জিরো অর্ডার রিঅ্যাকশন।
So তোমাকে অবশ্যই ক্লু মেনশন করে দেওয়া থাকবে, ক্লু না দিলে তুমি পারবা কি হবে? ঠিক আছে, তো ওটা টেনশন করার কিছু নেই, জাস্ট কোশ্চেনটা ভালো করে একটু পড়ে নিও যে কোশ্চেনটা আসলে কি লিখছে, কোথাও না কোথাও তো ক্লু দেওয়া আছে। সো যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে হাফ লাইফ বের করতে বলে পারা যাবে? যদি বলা হয় এই ইকুয়েশনটার জন্য হাফ লাইফের ইকুয়েশন বের করো, হ্যাঁ স্যার পারা যাবে। অবশ্যই যখন টি সমান সমান টি হাফ এক্স সমান সমান কি হবে? যদি বলা হয় এই বিক্রিয়ার হাফ লাইফ কত, ইকুয়েশনটা তুমি লিখো, যখন টি ইকুয়াল টু টি হাফ, তাহলে এক সমান সমান কি? এ বাই টু, মানে ঘনমাত্রা অর্ধেক হবে না? হাফ লাইফের সংজ্ঞা তো তাই, যে সময়ে রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা অর্ধেকে পরিণত হয়। সো ইনিশিয়ালি যদি রিঅ্যাকট্যান্টের ঘনমাত্রা এ হয়ে থাকে, তাহলে টি সমান হাফের পরে কতটুকু হবে? এ বাই টু। জাস্ট এক্স এর পরিবর্তে তুমি এ বাই টু বসাও, কাটাকাটি করতে থাকো, একটা ইকুয়েশন অবশ্যই বের হয়ে যাবে। সেটাই হচ্ছে হাফ লাইফের ইকুয়েশন। করে দেওয়া আছে অবশ্য, খেয়াল করে দেখো, খুব কঠিন কিছু না, সহজে। আচ্ছা, আমরা একটা ন্যাচারাল এক্সাম্পল দেখি। শ্রাউড অফ তুরিন নাম শুনছো কখনো? না স্যার, ইতালির রাজধানী না স্যার। আবার একটু বলেন। এখানে কিছু ছবি দেখা যায় মুখে, কারো কারো ছবি? জি স্যার, আর একটা ছবি দেখা যায় না? তো একটা সময় এক্সকেভেশন করতে গিয়ে তারা কিছু কাপড় পায় আর কি, তারা ধারণা করতেছিল সেটা হচ্ছে যিশু খ্রিস্টের কাপড়, বুঝছো? তারা ধারণা করতেছিল যে এখানে হয়তো যিশু খ্রিস্টকে মেরে দাফন করা হয়েছে, যে এই যে মুসলিম হয়তো সেটা বিশ্বাস করি না, যারা খ্রিস্টান তারা হয়তো মানে যে হ্যাঁ যিশু খ্রিস্টকে মারা হয়েছে। যাই হোক, ওইটা আসলে বলে লাভ নেই। এটা হচ্ছে তখন তারা বলতেছিল যে ওই কাপড়টা যেটা পাচ্ছে, ওই কাপড়টা হচ্ছে আসলে যিশু খ্রিস্টের কাপড়, তার শেষ কৃত্যে যে কাপড়গুলো ছিল সেই কাপড়। আসলে কি তাই? কিন্তু পরবর্তীতে কার্বন ডেটিং করে দেখা গেল না ওইটা আসলে ওরকম না। তো বিভিন্ন আর্কিওলজিক্যাল ইফেক্ট যেগুলো হয়তো অনেক পুরাতন, যাদের এইজটা মূলত কার্বন ডেটিং করে খুব সহজেই বের করা যায়। মানে অ্যাটমসফিয়ারে শুধুমাত্র কার্বন 12 থাকে, ব্যাপারটা আসলে তা না, কার্বন 14ও থাকে, লিখা আছে দেখো, কার্বন 14 আইসোটোপও থাকে। ওই আইসোটোপটা কি পরিমাণ ডিকে করে বা তার হাফ লাইফটা কত? তার হাফ লাইফ হচ্ছে 5.73 10⁻³ এটা হচ্ছে কার্বন 14 এর হাফ লাইফ। সো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি আমরা টি হাফটা বসাই, কে মানটা পারি, সেখান থেকে ওই ঘনমাত্রার উপর ভিত্তি করে তাদের আসলে এইজ কত ওইটা খুব সহজে বের করা যায়। এই আর তো এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার কমপ্লিটেড। সো মোটামুটি আমাদের বড় দুইটা চ্যাপ্টার শেষ হয়ে গেল। নেক্সট আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা জাস্ট একটু আউটলাইন আজকে বলি। স্যার আমাদের কি 4টা অধ্যায়? আমাদের টোটাল হচ্ছে 6, টোটাল তো আমাদের সিলেবাস আমি সেটাকে 6টা ভাগে ভাগ করছি আর কি, 6টা সিলেবাসে ভাগ, মানে 6টা চ্যাপ্টারে ভাগ করছি। সো এর মধ্যে প্রথম 4টা চ্যাপ্টার হচ্ছে বড়, বাকিগুলো হচ্ছে ছোট। বড় চ্যাপ্টার গুলোর মধ্যে 2টা চ্যাপ্টার আমাদের শেষ, আরো 2টা পড়লে মোটামুটি আমাদের রেট অফ রিঅ্যাকশনের ক্ষেত্রে কি স্যার আর কোনো অর্ডার থাকতে পারে স্যার? বিবেক মন্ডল থার্ড অর্ডারটা পর্যন্ত দেখায় অনেকে, ফোর্থ অর্ডার ফিফথ অর্ডার আসলে এই টাইপের রিঅ্যাকশন খুব রেয়ার কেস। তোমাদের জন্য সেকেন্ড অর্ডার পর্যন্তই আনাম, এর উপরে তোমাদেরকে দেখানো হবে না, দরকার নেই, তোমাদের জন্য দরকার নেই।
সো নেক্সট যে চ্যাপ্টারটা আমরা পড়বো তোমাদের জন্য খুব ইজি চ্যাপ্টার, নাম শুনে বোঝা যাচ্ছে চ্যাপ্টারের নাম আসলে কি, অ্যাসিড এন্ড বেসিস, যেটা তোমরা হয়তো বা তোমাদের এডমিশন টেস্টে অনেকেই পড়ছো, পড়ার কথা। So, আমরা প্রিলিমিনারি তার ধারণাটা হয়তো নিব, নিয়ে আস্তে আস্তে চ্যাপ্টারের ভিতরে ঢোকার চেষ্টা করবো আর কি, চ্যাপ্টারটা কি কি আছে না আছে একটু জাস্ট আউটলাইন টাস্কের জন্য বলে দিই। কারণ মূলত এই চ্যাপ্টারে পিএইচ নিয়ে কথাবার্তা বলা হবে, তো পিএইচ জিনিসটা আসলে কি, বা বাফার সলিউশন নিয়ে কথাবার্তা বলা হবে, বাফার আসলে কিভাবে কাজ করে না করে, কেন বাফারটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। তো যা যা থাকবে চ্যাপ্টারে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা থাকবে, অ্যাসিড বেসের ডিফারেন্ট কনসেপ্ট গুলো থাকবে যেটা তোমরা আগে থেকেই জানো, ওই কনসেপ্ট গুলো লিমিটেশন গুলো থাকবে, রিলেটিভ স্ট্রেংথ, অ্যাসিড আসলে কি পরিমাণ শক্তিশালী, একটা বেস কি পরিমাণ শক্তিশালী সেটাকে বের করতে হয় সেটা জানবো আমরা। আমরা সলিউশনের পিএইচ দেখবো, পিএইচ স্কেল দেখবো, এখানে নতুন নতুন কিছু জিনিস দেখবো যেটা তোমরা তো আগে কখনো শোনো নাই, যেমন সুপার অ্যাসিডের নাম শুনছো কখনো? না স্যার। শুনেছি স্যার। কি অ্যাসিড সেটা? H3PO4 এরকম উদাহরণ মানে কিছু ছিল। হ্যাঁ, অর্থোফসফরিক অ্যাসিড বা তুমি পারক্লোরিক অ্যাসিড, যেটা সুপার অ্যাসিড বলে। এগুলো আসলে কাজটা কি? নরমালি আমরা জানি কি পিএইচ স্কেল কত থেকে কত শুরু হয়? পিএইচ স্কেল শুরু হচ্ছে 0 থেকে 14, কিন্তু কিছু কিছু অ্যাসিড থাকে যাদের পিএইচ হচ্ছে -10, -5, -7। সো এই জিনিসটা আগে তোমরা জানতা না যে পিএইচ এর মান নেগেটিভ হতে পারে। সো যেগুলো হচ্ছে সুপার অ্যাসিড তাদের পিএইচ এর ক্ষেত্রে অনেক সময় মানটা নেগেটিভ যায়। সো যদি 0 হয় সেটা অনেক কনসেন্ট্রেটেড অ্যাসিড, যদি -1 হয় সেটা তার থেকেও বেশি কনসেন্ট্রেট, যদি -5 হয় আরো কনসেন্ট্রেটেড। আমরা এরকম কিছু অ্যাসিডের নাম টাম দেখবো, এই হচ্ছে কাজ। আমরা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারের জন্য বাফার সলিউশন, বাফার সলিউশন আসলে কি এটা দেখবো আমরা। বাফার সলিউশনের ক্ষেত্রে পিএইচ কিভাবে ক্যালকুলেট করতে হয়, সো তোমাদের সিলেবাসে শুধুমাত্র অ্যাসিডিক বাফার নিয়ে কথা বলা আছে, আমরা অ্যাসিডিক বাফারে কিভাবে পিএইচ ক্যালকুলেশন করে সেটা দেখবো, এবং এই থ্রোতে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করার চেষ্টা করব। আমাদের ওয়াসওয়াল থিওরিটাও আছে, ওয়াসওয়াল থিওরিটা জাস্ট একটু ফ্লেভার দেওয়া, ব্যাপারটা আসলে কি নিয়ে ডিল করে না করে সেগুলো জানো। এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার আউটলাইন। সো ক্লাসের শেষে আমি তোমাদেরকে এটা আগে পিডিএফটা সাপ্লাই করি, তোমরা একটু বাসায় দেখো, দেন আমরা হয়তো চ্যাপ্টারটা শুরু করবো নেক্সট ক্লাস থেকে আর কি। রমজান মাস তো আজকের ক্লাসটা না করি, হ্যাঁ? জি স্যার। ঝামেলা, সবাই একটু সাবধানে থাকো, কারণ বর্তমানে যে করোনার অবস্থা, স্যার আমরা আজকে করোনার অবস্থাটা খুব একটা ভালো না আর কি। তো সবাই একটু সাবধানে চলাফেরা করো, যে যেখানেই থাকো সাবধানে থাকো। হ্যাঁ বলো। স্যার একটা হাই অ্যালটিটিউডের লাইফটার ব্যাপারে একটা এইচবি কি স্যার কোনো মৌল আছে স্যার? কোথায়? এইচবি প্লাস অক্সিজেন, অক্সি হিমোগ্লোবিন লেখা আছে। আচ্ছা আচ্ছা, অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন আসলে স্ট্রাকচারটা অনেক বিশাল স্ট্রাকচার, তো সো হিমোগ্লোবিনকে এইচবি দ্বারা প্রকাশ করা হচ্ছে, হিমোগ্লোবিন। সো ওই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা যখন মিক্সড হয় সেটাকে বলা হয় অক্সি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এত বড় স্ট্রাকচার লেখা সম্ভব না, তো সেটা ছোট করে এইচবি লিখছে। তো এইচবি দ্বারা মূলত হিমোগ্লোবিন বোঝাচ্ছে কিছু। এইচবি আসলে কি বলো বুঝি না। আর একটা ব্যাপার বলা হচ্ছে স্যার, অক্সিজেনের কনসেন্ট্রেশন যখন কমে যায় তখন রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট রাইট টু লেফট মানে শিফট করে। হ্যাঁ, তার মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার বডিতে যেহেতু অক্সিজেন ডিজলভ অবস্থায় আছে, বা তোমার ব্লাডের মধ্যে অক্সিজেন গুলো ডিজলভ অবস্থায় আছে, তুমি যখন হাই অ্যালটিটিউডে উঠতেছো আলটিমেটলি কি হয়, সেখানে অক্সিজেনের লেভেলটা কমে যাচ্ছে, কিন্তু তোমার বডিতে অক্সিজেন লাগবে না? তখন তোমার রক্তে যে অক্সিজেন গুলো ছিল, যেহেতু অক্সিজেন এবং হিমোগ্লোবিন মোটামুটি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, এই অক্সি হিমোগ্লোবিনটা তখন ভেঙে অক্সিজেনের সাপ্লাই দেয়। এবং এই অবস্থাটার কারণে যারা প্রথম মাউন্টেন হাইক করে, সামান্য ওঠার পরে দেখা যায় তাদের শরীর অনেকটা ফেইন্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বডিতে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। এই যে করোনার কারণে মানুষ অসুস্থ হয়, কেন অসুস্থ হয়? হিমোগ্লোবিনের মাত্রা, কারণ তোমার বডিতে অক্সিজেনের মাত্রা কমে যায়। অক্সিমিটার আছে না, অনেকে বলে না এখন যে এটা খুব কমন একটা টার্ম, অক্সিমিটার। অক্সিমিটার দিয়ে কি করে,
তোমার ব্লাডে অক্সিজেনের স্যাচুরেশনটা ক্যালকুলেশন করে। নর্মালি হিউম্যান বডিতে অক্সিজেনের লেভেল হচ্ছে 97, 98 এই রেঞ্জের। সো যদি এই লেভেলটা 93, 94 এই রেঞ্জে চলে যায়, তখনই শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দিতে থাকে। জাস্ট 0.23 নামছে, তাহলেই ঝামেলা। তো তোমার বডিতে এত পরিমাণ অক্সিজেন লাগে তোমার বডির সকল কিছু সচল রাখতে, ইন্টারনাল সকল পার্টস। যখনই তোমার শরীরে করোনা আক্রমণ করে, তোমার লিভার, তোমার যেই ফুসফুসটা ছিল, ফুসফুসের যে পরিমাণ অক্সিজেনটা স্টোর করার কথা সেটাকে নষ্ট করে দেয়। তো যাদের আসলে কোমরবিডিটি থাকে, আগে থেকে হয়তো নানা ধরনের জটিলতায় ভুগতেছিল, তো ওই অর্গানগুলোতে যখন অক্সিজেন যাওয়াটা বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে ওগুলো ইন্টারনাল ফেলিওর হতে শুরু করে, যার কারণে করোনার কারণে দ্রুত মারা যায়। বিশেষ করে যাদের কোমরবিডিটি থাকে, আগে থেকে যাদের অসুস্থ ছিল, কিডনি ফেলিওর ছিল, হার্টের সমস্যা ছিল, তারা হয়তো মারা যাচ্ছে, কারণ তোমার শরীরের ভিতরে অক্সিজেনের লেভেলটা কমে যায়। সো মাউন্টেন হাইক করতে গেলেও এই ব্যাপারটা হয় আর কি, লেভেলটা যেহেতু কমে যায়, তোমার শরীর আস্তে ফেইন্ট হওয়া শুরু করে। তখনই দেখা যায় অক্সিজেন মাস্ক নিয়ে নিতে হয়, অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখতে হয়। এই আর কি অবস্থা। কেমিস্ট্রি ব্যাপারগুলো আসলে মজার যদি বুঝে পড়া যায়। লাইফের তুমি ধরো এমন কিছু তুমি খুঁজে পাবো না যেখানে কোনো কেমিস্ট্রি নেই। সকাল থেকে শুরু করে রাতে শোয়ার আগ পর্যন্ত তুমি যা ইউজ করো, যা কিছু করো, সবখানে কোনো না কোনো কেমিস্ট্রি আছে। তুমি হাসতেছো, সেখানেও কেমিস্ট্রি আছে, কাঁপতেছো, সেখানেও কেমিস্ট্রি আছে। শরীরে বিভিন্ন কিছু কাজ করে। জি স্যার। স্যার ছোটকাল থেকে স্যার এই কেমিস্ট্রি মুখস্থ করা হয়েছে তো স্যার, স্যারেরা শুধু না, মুখস্থ করিয়েছে স্যার, এখন এসে বুঝতে পারছি। মুখস্থের জন্য মুখস্থ করা, বুঝে পড়া জিনিসটা আমাদের মাথায় থাকে আর কি। তোমাদের একটা আছে না যে আউটকাম বেসড লার্নিং। সো আউটকাম বেসড লার্নিং বলে আসলে কি বোঝায়? এখানে একটা টার্ম আছে তোমাদের, সেটা হচ্ছে লাইফ লং লার্নিং। যে তুমি যা শিখলা সেটা তোমার আজীবন মনে থাকবে কিনা, ঠিক আছে, তোমার তো কোনো কাজে লাগবে না, কিন্তু জিনিসটা তোমার জানা থাকে। বলা হয় না, আইনস্টাইনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পড়াশোনা আসলে কি জিনিস বা শিক্ষা আসলে কি জিনিস। তার আনসারটা ছিল এরকম যে শিক্ষা আসলে এই জিনিস, তুমি সকল মানে অনার্স মাস্টার শেষ করলা, তোমার পড়াশোনা শেষ, গ্রাজুয়েশন কমপ্লিট, সবকিছু ভুলার পরে তোমার ভিতরে যা থাকবে সেটা হচ্ছে শিক্ষা। কারণ এই যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছো, অনেকে হয়তো সিভিল লাইনে থাকবা, ঠিক আছে, তুমি থিওরিটিক্যালি যা পড়ো সবকিছু তোমার মনে থাকবে? না স্যার, ভুলে যাই। একদম ফার্স্ট ইয়ার থেকে তুমি যা পড়তেছো, বা তোমরা বুলেটেকে যা পড়ে আসছো, বা ফোর্থ ইয়ার মাস্টার্স যা পড়বা, সবকিছু মনে থাকবে? একদম টপ টু বটম কখনই মনে থাকবে না। বেসিক হয়তো কিছু মনে থাকবে যেটা তোমাদের কাজে লাগবে। কিন্তু এই যে 4 বছর তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, এখানে তুমি ক্রস ম্যাচিং করতেছো, মানে তোমার সাথে যা ম্যাচ করে না তার থেকে ম্যাচ করানো যায়, কিভাবে চলা যায়, সেই জিনিস তুমি শিখতেছো, তোমার নেচার বিল্ড আপ হচ্ছে। তো এই জিনিস আজীবন তোমার থাকবে। তো এটাই হচ্ছে শিক্ষা। গ্রেড দিয়ে, পরীক্ষার খাতা দিয়ে কখনো স্টুডেন্টকে যাচাই করা যায় না। এটা একটা সাময়িক ব্যাপার মাত্র। সো গ্রেডের পিছনে দৌড়ানোর দরকার নেই, জানার পিছনে দৌড়াও। জানো, জানার শেষ নেই, ভালো কিছু জানো। তো সবাই অনেক সাবধানে থাকো, অনেক ভালো থাকো। হ্যাঁ, যে যেখানেই আসো একটু সাবধানে থাকো। তোমাদের বাসায় যারা এল্ডারলি আছেন, তোমার দাদা দাদি, নানা নানি, বাবা মা, একটু খেয়াল রাখো এদের প্রতি, যাতে অ্যাটলিস্ট তোমাদের আক্রান্ত না হয়। কারণ সিচুয়েশনটা আসলে ভালো না আর কি। আল্লাহ না করুক কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই ক্ষতি কোনো পোষানোর মতো না। সবাই সাবধানে থাকো, সবার জন্য দোয়া করো। সবাই অনেক ভালো থাকো। হ্যাঁ, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।